হ্যালো, আসসালামু আলাইকুম। এসএসসি ২৬ ব্যাচের শিক্ষার্থীরা, আপনাদের জন্য আজকে আমি হাজির হয়েছি বাংলা প্রথম পত্রের সাজেশন নিয়ে। সত্যি বলতে এটা সাজেশন বললে ভুল হবে, এটা হচ্ছে লাস্ট ডে রিভিশন। আপনারা অনেকেই আছেন বিশেষ করে বাংলা প্রথম পত্রকে বেশি ভয় পান। এমন ভয় পান বলতে অর্থাৎ খুবই কম পড়া হয়েছে এবং অর্থাৎ শেষ সময়ে একটু ভালোভাবে পড়ে যেতে চান, খুব কম সময়ে তবে খুব ভালোভাবে। তো আজকে আমি যেটা নিয়ে এসেছি সেটা সাজেশন বললে ভুল হবে। জিনিসটা হচ্ছে আপনাদেরকে কম সময়ে পুরোপুরি একটা রিভিশনে নিয়ে আসা। এখন সেই রিভিশনটা কেমন? যে রিভিশনটা দিলে আপনার এমসিকিউ আপনি ভালোভাবে পারবেন। আপনি প্রতিটা গদ্যের সাথে মিলিয়ে দেয়া যে কোয়েশ্চেন প্যাটার্ন, বিশেষ করে যে উদ্দীপকগুলো, সেখান থেকে আপনি বুঝতে পারবেন যে আপনার উদ্দীপকের সাথে আপনার গদ্যের কতটুকু মিল আছে কি নেই। বুঝতে পারছেন? এই জিনিসটা হলো এমন না যে মানে আমি কয়েকটা এমসিকিউ করাই দিলাম, ১০০টা ওয়ান শট এমসিকিউ দিলাম, ১০০টার মধ্যে আপনি পেলেন ১০টা ১৫টা এরকম কমন পেয়ে গেলেন। জিনিসটা সেরকম না। এটা পড়লে আপনি ১০০টায় ১০০টা কমন পাবেন। সিকিউ, এমসিকিউ এবং অনুধাবন প্রশ্ন সহ সব কমন আসবে ইনশাআল্লাহ। এটা আমি আশ্বাস দিতে পারি এবং আমার বিশ্বাসও। কেমন? তাহলে আমি আর কথা না বাড়িয়ে আপনাদের এই গুরুত্বপূর্ণ সময়গুলো নষ্ট না করে আমি সরাসরি আমার যে বিষয় সেখানে আমি চলে যাচ্ছি। তাহলে আমি প্রথমে যেটা পড়াচ্ছি সেটা হচ্ছে প্রত্যুপকার। তাহলে প্রত্যুপকারের এত বড় গল্পকে আপনি এক রাতে পড়বেন নাকি সহজে পড়তে চান সেটা আপনার উপর। তো সেই ভিত্তিতে আমি যে এখানে বিষয়বস্তু লিখে রেখেছি এটাকে বলা হয় ফ্লো চার্ট বা তথ্য প্রবাহ। কেমন? সহজেই আপনার তথ্যগুলো আপনি যেভাবে বুঝতে পারবেন সেটাকে বলা হচ্ছে ফ্লো চার্ট বা ঘটনা প্রবাহ। আমি যদি সেই ঘটনা প্রবাহে আসি, প্রথমত হচ্ছে বিষয়বস্তু। সেটা কি? বিপদে পড়া শত্রুকে আশ্রয় দেয়া। এক্ষেত্রে একটু বলে রাখা ভালো, আমাদের এই গল্পে কিছুটা সমস্যা আছে। কিছুটা সমস্যা বলতে আপনি যদি পাঠ পরিচিতি পড়তে চান সেখানে পড়লে দেখবেন গল্প অন্যরকম ভাইব দিচ্ছে, আর গল্প যদি পুরোটা পড়েন সেখানে দেখবেন অন্যরকম ভাইব দিচ্ছে। তো সেক্ষেত্রে আমি বলতে পারি এক্ষেত্রে বিপদে পড়া শত্রুকে আশ্রয় দেওয়া হলেও যদি আসে তাও আপনি অ্যান্সার করবেন। আর যদি না আসে বা অসহায় মানুষকে বা বিপদগ্রস্ত মানুষকে আশ্রয় দেওয়ার যদি বলে তবে আপনি সেটাও অ্যান্সার দিতে পারবেন, বিশেষ করে এমসিকিউতে। এরপর আসেন খলিফা মামুনের মহানুভবতা। অবশ্যই সেখানে এই গল্পের অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয়বস্তু হচ্ছে খলিফা মামুনের মহানুভবতা, অর্থাৎ ওনার উদারতা, মানুষের প্রতি ওনার যে উদারতা। উনি মূলত যেই বন্দিটাকে দেখেছিলেন সেই বন্দিকে ওনার মহানুভবতার কারণে খলিফা মামুনও মাফ করে দিয়েছিলেন। এরপর আসুন কৃতজ্ঞতা বর্জন। কৃতজ্ঞতা ঘ, এটা আসলে মূলত ওয়ার্ডটা হচ্ছে এমন, এটা আমার লেখার কারণে এরকম হয়ে যাচ্ছে। কৃতজ্ঞতা বর্জন মানে হচ্ছে উপকারীর অপকার না করা। অর্থাৎ আমাদের বাঙালিদের স্বভাব বা মানুষেরই স্বভাবজাত একটা বৈশিষ্ট্য হচ্ছে সে সহজে উপকারীর উপকার করতে চায় না, অর্থাৎ কারো কাছ থেকে উপকার গ্রহণ করার পর সহজেই সেটা ভুলে যায়। এই অভ্যাসটা অত্যন্ত ঘৃণ্য। অতএব এই গল্পের মাধ্যমে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমাদেরকে কৃতজ্ঞতা বর্জনের একটা শিক্ষা দিচ্ছেন। এরপর আসেন মূল শিক্ষা। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিটা গল্পের জন্য, প্রতিটা কাব্যের জন্য এই মূল শিক্ষাটা অত্যন্ত প্রয়োজন। সরি। এই মূল শিক্ষা যদি আপনি না জানেন বা না বুঝেন তাহলে আপনি কোনো গল্প কিংবা উদ্দীপক বুঝতে পারবেন না, এবং আপনি উদ্দীপক থেকে আসা আপনার গল্পের সাথে সম্পর্কযুক্ত কোনো প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারবেন না, কারণ আপনি তো গল্প পড়ে বুঝেনই নাই যে আমাকে কি শিক্ষা দিছে। এই যে কিছু প্রশ্ন আসে না, এই উদ্দীপককে আপনার পঠিত বা তোমার পঠিত প্রত্যুপকার গল্পের সাথে মূল শিক্ষার কতটুক মিল আছে বা মূল শিক্ষা পুরোপুরি প্রকাশ পাইছে কিনা, এরকম কিছু প্রশ্ন আসে, আপনারা দেখে থাকবেন। তাহলে এগুলোর জন্য কি লাগবে? আমার মূল শিক্ষাটা একদম ক্লিয়ার রাখতে হবে। তাহলে এখানে এই গল্পে আমরা মূল শিক্ষাটা কি পাই? শত্রুর প্রতি দয়া প্রদর্শন। এক্ষেত্রে শত্রু বলতে বোঝাচ্ছে ওই যে বন্দি ব্যক্তিটা, সেটা মূলত খলিফা মামুনের শত্রুও ছিলেন। ঠিক আছে? তো ওনাকে ওনার উদারতার কারণে, অর্থাৎ ওই শত্রু ব্যক্তিটাও খলিফা মামুনের সেনাপতি বা খলিফা মামুনের যে প্রিয় পাত্র ছিল, ওনাকে দয়া করার কারণে উনি শেষমেশ ওনাকেও ক্ষমা করে দেন এবং উপকারের বদলে উপকার করা। ওই যে খলিফা মামুনের প্রিয় ব্যক্তিকে
উপকার করার কারণে ওই প্রিয় ব্যক্তিও খলিফা মামুনকে অনুরোধ করে সেই বন্দির উপকার করেন। আসুন লেখকের মনোভাব। এবার আসুন অত্যন্ত গুরুত্বপূর্ণ অন্য আরেকটি অংশ, সেটি হচ্ছে লেখকের মনোভাব, যেটা আমরা বেশিরভাগ ছাত্রছাত্রীরাই ভুল করি। অর্থাৎ লেখক আমাদের কি বোঝাতে চেয়েছেন, লেখক আমাদের কতটুকু কি বোঝাতে চেয়েছেন এই পুরো এত বড় একটা গল্পের মাধ্যমে, সেটা আসছে এখানে। বিদ্যাসাগর এখানে নৈতিকতা ও উন্নত চারিত্রিক গুণাবলী অর্জনের উপর গুরুত্ব দিয়েছেন। ঠিক আছে, অবশ্যই নৈতিকতা বলতে আমরা অবশ্যই বুঝি যত সকল ভালো গুণ সেগুলো সবই নৈতিকতার ভিতরে পড়ে, এবং উন্নত চরিত্র এগুলো প্রায় কাছাকাছি শব্দ। এবং চারিত্রিক গুণাবলীর মধ্যেই যে উপকারীর উপকার করা, সততা মেনে চলা, ঠিক আছে না? তাহলে আপনি গল্পে দেখতে পারছেন যে কি, যে বন্দি ব্যক্তিটা, ওই ব্যক্তিটাকেও খলিফা মামুনের যে প্রিয় ব্যক্তি ছিলেন উনি বলেছেন যে আপনি আমাকে যেভাবে উপকার করেছেন সেভাবে আমিও আপনাকে পালিয়ে যেতে সাহায্য করব। কিন্তু ওই ব্যক্তি বলেন না, আমি এভাবে, যেহেতু আমি অপরাধ করি নাই, অতএব আমি সততার সাথে খলিফার সামনে হাজির হব। ঠিক সেম কাজটা আবার খলিফা মামুনের প্রিয় ব্যক্তিও করেছিলেন। যে সময় তিনি বাগদাদে বন্দি ছিলেন বা আশ্রিত অবস্থায় ছিলেন, ওনাকে বন্দি লোকটি সেই সময় প্রস্তাব দিয়েছিল মানে পালিয়ে যাওয়ার বা সুন্দরভাবে যাওয়ার, তো উনি সেটা যদিও গ্রহণ করেছিলেন, সেই উপকারের ভিত্তিতেই শেষমেশ এখানে এসেও উনি উপকার করলেন। আসুন শুভা গল্পে যাই। রবীন্দ্রনাথ ঠাকুর। ও হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, এই যে আপনি দেখছেন পুরো গল্পটা এত বেশি পড়তে হয় নাই, কিন্তু আপনি সহজেই কয়েক মিনিটের মধ্যে, এই যে 6 বা 5 মিনিটের মধ্যে আপনি এই যে পুরো গল্পের শিক্ষা থেকে শুরু করে পুরো গল্পের ঘটনা প্রবাহ, লেখকের মনোভাব এবং গল্পের যে মূল উদ্দেশ্য বা মূল শিক্ষা সেটা আপনি শেষ করে ফেলছেন। তাহলে এভাবে যদি স্ট্র্যাটেজিক্যালি আপনি আগে থেকে পড়তেন, হয়তো এতদিনে আপনাদের এমসিকিউ সিকিউর ভয়টা কেটে যেত। অসুবিধা নাই, আমি আছি। আমার ভিডিওগুলো আশা করি আপনাদের পছন্দ হবে। ভুল থাকলে সেটাও বলতে পারবেন নির্দ্বিধায়, সম্মানের সাথে আমি অ্যাকসেপ্ট করে নিব। ঠিক আছে, আমি চেষ্টা করব আপনাদেরকে আমার বেস্টটা দেওয়ার। আপনারাও আমাকে সাপোর্ট করবেন অবশ্যই। আমার চেষ্টাগুলো তখনই সফল হবে যখন আপনারা এটাকে ভালোভাবে গ্রহণ করবেন এবং এটার ফিডব্যাক জানাবেন। ধন্যবাদ। আসুন শুভা গল্প। লেখক রবীন্দ্রনাথ ঠাকুর। ঘটনা প্রবাহ। এখানে মূলত কি বলা হয়েছিল, এখানে একজন বাক প্রতিবন্ধী কিশোরীর কথাবার্তা, আচার আচরণ, যা কিছু, কথাবার্তা তো আর ও বলতে পারছে না, তাহলে ওর যে অবস্থা সেটার একটা বর্ণনা। তারপর প্রকৃতির সাথে ওর মিতালি বলতে গভীর বন্ধুত্ব এমনই বোঝাচ্ছে। তারপর মানুষের অবহেলা, যেহেতু সে বাক প্রতিবন্ধী ছিল, মানুষ তাকে অবহেলার চোখে দেখতো, সে অন্যান্য স্বাভাবিক মানুষের মতো ছিল না বা বাচ্চাদের মতো ছিল না। তারপর মনের গভীর হাহাকার, অর্থাৎ ওর যে হতাশা, সেই বালিকাটির বা সেই প্রতিবন্ধী শিশুটির যে হাহাকার। আসুন এটার মাধ্যমে আমরা কি শিখতে পাই, সেটা হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন, অর্থাৎ যে প্রতিবন্ধী ওদেরকে বলা হয় বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের প্রতি মানবিক হওয়া বলতে একটু, অর্থাৎ ওদের প্রতি ভালো আচরণ করা, ওদের প্রতি একটু দয়াবান হওয়া, অর্থাৎ ওদের অনুভূতিগুলোর যথাযথ মূল্যায়ন করা। যেহেতু সে কথা বলতে পারছে না, সে বিশেষ ধরনের আওয়াজ করে হয়তো বা হাতে ইশারায় আঙ্গুলে কোনো কিছু বোঝাতে চায়, যেটা হয়তো আমরা সাধারণ মানুষরা বুঝি না বা বুঝতে চাইও না। অতএব এভাবে করা যাবে না, তাহলে তারা দ্রুতই সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। তাহলে এখানে অবশ্যই এই গল্প লেখক আমাদের কিছু একটা শিখাতে চেয়েছেন, এমনি এমনি তো আর উনি গল্পটা লেখেন নাই, অবশ্যই কিছু শিক্ষণীয় ব্যাপার এখানে আছে। চলেন এবার লেখকের মনোভাব দেখি। লেখক সুবার ভেতরে সেই বিশাল নীরব জগৎকে ফুটিয়ে তুলেছেন যা সমাজ বুঝতে ব্যর্থ হয়। এটা হচ্ছে লেখকের মনোভাব। অর্থাৎ লেখক এটার মাধ্যমে ওই যে মূল শিক্ষা, যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, এই যে মূল শিক্ষা, যে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ শুধুমাত্র শিশু নয়, বিশেষ চাহিদা সম্পন্ন যে কোনো মানুষের প্রতি মানবিক হওয়া, তাদের অনুভূতির মূল্য দেওয়া, তাদের প্রতি আরও একটু বেশি যত্নবান হওয়ার প্রতি লেখক এখানে জোর দিয়েছেন। ঠিক আছে, তাহলে আশা করছি আপনাদের এই গল্পটাও ক্লিয়ার। এরপর আসি বই পড়া গল্প। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা গল্প, যেটা আমাদের বিশেষ করে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং এটাতে কবি আপনাদের ফেভারেই বলেছেন, অর্থাৎ আমাদের ছাত্রদের
ছাত্রদের উদ্দেশ্য করেই বলছেন এবং গার্জিয়ানদের উদ্দেশ্য করে বলছেন এবং বিশেষ করে ছাত্রদের পক্ষে কথা বলছেন এক প্রকার। এই যে এখন আমরা জেনজি যারা আছি, আমরা সবসময় চেষ্টা করি আমাদের যে পছন্দের বিষয় সেটা নিয়ে আমরা মগ্ন থাকতে। তো লেখক এটার প্রতি শ্রদ্ধা জানাইছেন, তবে এটা অবশ্যই হতে হবে ভালো বিষয়। সেটা বই পড়া দিয়ে শুরু হতে পারে, সেটা অর্থাৎ শিক্ষার ক্ষেত্রে হতে পারে, সেটা খেলাধুলা, আরও বিভিন্ন ভালো কাজ আছে এসব কাজের ক্ষেত্রে। অর্থাৎ যে যেটা ভালো পারে বা যার যেটা মন থেকে করতে ইচ্ছা করে সেজন্য সেটাতে ভালোভাবেই মনোনিবেশ করে। এভাবে যদি মনোনিবেশ করে সফলতা আসবেই আসবে। কিন্তু আমরা যেটা করি সেটা হচ্ছে আরেকজনকে দেখে চেষ্টা করি, সেটাও ভালো খারাপ না, কিন্তু আরেকজনকে দেখে হুবহু ওর মতো যদি চেষ্টা করতে যাই কিছুটা বিফলতা হতাশা আসতেই পারে। একই সাথে পরিবারও সেটা মেনে নিতে চায় না, বুঝতে চায় না। অতএব আর ফিলোসফিক্যাল কথাবার্তায় না যায়, আমরা আমাদের বিশেষ যে কাজ সেটাই চলে যাই। আসুন, বই পড়া প্রমথ চৌধুরী। এই গল্পের বিষয়বস্তু কি? পাঠ্যাভ্যাসের প্রয়োজনীয়তা। আপনি যাই করেন আপনার যেন লেখাপড়ার অভ্যাসটা থাকে, সেটা একাডেমিক লেখাপড়ার হোক, পাশাপাশি প্রয়োজনীয় যে এক্সট্রা কো কারিকুলার অ্যাক্টিভিটিস আছে বা এক্সট্রা যে লেখাপড়া বলি আর কি আমরা, বোর্ড বইয়ের বাইরে যে লেখাপড়া, একাডেমিক যে লেখাপড়া সেটার বাইরের লেখাপড়াটাকেই বলছে। তারপর লাইব্রেরির গুরুত্ব। এখন এখানে একটা রস্বীকার হবে, রস্বইকার। লাইব্রেরির গুরুত্ব অর্থাৎ আমাদেরকে যে নির্দিষ্ট বইগুলো দেওয়া হয় আমরা সেই বইগুলোর বাইরে পড়ি না, যার কারণে আমাদের জ্ঞানের পরিধি বা আমাদের জ্ঞান শিখার প্রতি আগ্রহ খুব কম। কিন্তু আপনি যখন লাইব্রেরিতে যাবেন, আপনি প্রথমবার গেলে হয়তো ভালো লাগবে না, তারপর আপনি অনেক বই দেখবেন, আপনার আস্তে আস্তে একটু ভালো লাগা কাজ করবে, আবার দ্বিতীয়বার গেলেন, আবার একটু একটু ভালো লাগা কাজ করবে। অর্থাৎ 90%, 10%, 10%, 20%, 30%, এভাবে করে আপনার বইয়ের প্রতি একটা সময় লাইব্রেরিতে যেতে যেতে ভালোবাসা তৈরি হবে। এখন সেই ভালোবাসা থেকে আপনি কী করবেন? আপনি বিভিন্ন ধরনের বই পড়বেন, বইগুলো পড়তে পড়তে আপনার নানা ধরনের অনেক কিছু শিখতে পারবেন। জিনিসটা হচ্ছে সেরকম, লাইফ লেসন শিখতে পারবেন। তারপর স্কুল কলেজের গতানুগতিক শিক্ষার ত্রুটি। লেখক যে মেইন পার্টটা বলেছেন সবশেষে, সেটা হচ্ছে স্কুল কলেজের আমাদের যে গতানুগতিক শিক্ষার ত্রুটি। কি আর বলবো, আমি যেটা পড়াচ্ছি এটাও এক প্রকার গতানুগতিক শিক্ষারই। কিছু করার নেই, আপনাদের একাডেমিক লেখাপড়াও লাগবে, কিন্তু লেখক বলেছেন একাডেমিক লেখাপড়াগুলো যেন হয় কার্যকরী, এবং তার পাশাপাশি এটাকে কার্যকরী করার জন্য শুধুমাত্র বোর্ড বই পড়লে হবে না, আপনার নিজ আগ্রহে স্টুডেন্টদের লাইব্রেরিতে যাওয়ার ব্যবস্থা করতে হবে। অথবা স্কুল ভার্সিটিগুলো থেকে, কলেজগুলো থেকেও আপনাদেরকে লাইব্রেরির প্রতি বেশি জোর দিতে লেখক গুরুত্ব দিয়েছেন, কিন্তু যেটা আসলে করা হয় না, সময়ের অভাবে হোক বা যে কোনো কারণে হোক, অলস যেহেতু আমরা, শিক্ষা বিমুখ। তাহলে এখান থেকে আমরা মূল শিক্ষা কী পাই? স্বশিক্ষিত হওয়ার জন্য, অর্থাৎ নিজে নিজে ভালোভাবে শিক্ষিত হওয়ার জন্য আনন্দের সাথে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে। অর্থাৎ আপনাকে কেউ জোর করে এসে দিল যে তুমি কেমিস্ট্রির এই অধ্যায়টা পড়বা, মাস্ট পড়বা, নাইলে মায়ের, নাইলে এটা সেটা, এই শাস্তি সে শাস্তি। আপনি জোর করে পড়বেন, ঠিক আছে, ওনার ভয়ে পড়বেন বা আব্বু আম্মুর ভয়ে পড়বেন, কিন্তু আপনি দেখবেন দিন শেষে কিছুই পড়েন নাই। কেন? কারণ সেই জিনিসটার প্রতি আপনার কোনো আগ্রহই ছিল না, সবাই বলছে তাই আপনি পড়ছেন। অতএব এই আগ্রহটা নিজে নিজে আসতে হবে। ঠিক আছে, আমি আশা করি বুঝাতে পারছি। এটা আপনাদের ভবিষ্যতে কাজে দিবে। ইন্টারে বা এইচএসসি লেভেলে আপনাদের অনেকটা কাজে দিবে। এইচএসসি লেভেলে যদি নিজ থেকে উদ্যমী না হন, খুব কম সময়ে এত বড় সিলেবাস শেষ করা অনেক কঠিন হবে। অতএব সেই সময় কষ্ট হলেও আনন্দের সাথে পড়ার চেষ্টা করতে হবে। আসুন, সর্বশেষ যে আমাদের টপিক সেটা হচ্ছে লেখকের মনোভাব। এই যে আমি যে কথাটা বললাম সেটাই লেখক বলেছেন, জবরদস্তি করে শিক্ষা চাপিয়ে না দিয়ে মনের সজীবতা বজায় রাখতে লাইব্রেরিকে হাসপাতালের চেয়েও বেশি গুরুত্ব দিয়েছেন, বা অত বেশি না, প্রায় সমান, তবে হাসপাতালের মতোই আর কি গুরুত্বপূর্ণ। হাসপাতালে আমাদের শারীরিক চিকিৎসা করা হয়, আর লাইব্রেরিতে করা হয় আমাদের মনের চিকিৎসা। অর্থাৎ আপনার মনটা বড় হবে, আপনি যে কোনো কাউকে ছোট করে কথা বলতে পারবেন না। যার প্রকৃত জ্ঞান যত বেশি, সে প্রত্যেককে ততটাই সমান করে কথা বলে। যে গাছে ফল বেশি হয় সেই গাছ এমনিতেই নুয়ে পড়ে, অর্থাৎ মাটির কাছাকাছি ঝুঁকে যায়। তো আপনাদের অবস্থাটা হতে হবে সেরকম, লাইব্রেরিতে যাবেন,
মন মতো যে কোনো টপিকে ভালো বই পড়তে পারেন, যে কোনো ভালো একটা টপিকের ভালো বই আপনি পড়তে পারেন এবং পরে সেটা নিয়ে কিছুক্ষণ চিন্তা করবেন, আপনার বাস্তব জগতের সাথে মিলাতে চাইবেন, তাহলেই আপনার শিক্ষা পূর্ণতা লাভ করবে। তাহলে আজকের মতো আমি এই 3টা গল্প দিলাম। ইনশাল্লাহ আগামী নেক্সট ভিডিওতে আমি বাকি সব গল্প এভাবে আপনাদের জন্য সাজিয়ে আনবো এবং আশা করছি আপনারা আমাকে যথেষ্ট আন্তরিকভাবে গ্রহণ করবেন। আমার ভুল হলে আমার এই ভিডিও আমার সিনিয়ররা দেখতে পারেন, আমার জুনিয়র যারা ভাইয়েরা আছেন, আপনাদের বোনেরা আছেন, আপনারা দেখতে পারেন। ভুল হলে অবশ্যই আমাকে জানাবেন, অন্য দৃষ্টিতে নেবেন না। ভুল হতেই পারে, আমি চেষ্টা করতেছি আপনাদের বড় ভাই হিসেবে আপনাদেরকে একটু প্রস্তুতিটা গুছিয়ে দেওয়ার। আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন এবং নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন আর কমেন্ট করুন। যদি প্রয়োজন হয় আমি নোটটির ছবি কমেন্ট বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে নিয়ে নিতে পারেন নিজেরাও নোট করে পুনরায়। তবে হ্যাঁ, শুধুমাত্র এগুলো পড়লে হবে না, আপনাদের যে পুরনো আপনারা যেভাবে করে নোট করছেন সবাই সেই নোটগুলো পড়বেন, যে স্যারের কাছে পড়ছেন সেই স্যারের নোটগুলো পড়বেন। আর যদি ওই যে ওয়ান শট যেগুলো আছে 100 MCQ 200 MCQ 300 MCQ দেখতে পারেন, তবে দেখার আগে একবার আমার এই নোটটা পড়বেন। ইনশাআল্লাহ আমি এইটুক বলতে পারি, আপনারা অন্তত আগে যেখানে একদম না বুঝে MCQ সলভ করতেন, গভীর যে বিষয়গুলো MCQতে একটু একটু ঘুরে কথাগুলো লেখে, এই যে গভীরভাবে প্রশ্নগুলো করে, যেমন মূল শিক্ষা, লেখকের মনোভাব, এইসব জিনিসগুলো থেকে প্রশ্নগুলো করে, মানে ভাষা টপিক থেকে না, খুব গভীর থেকে প্রশ্নগুলো করে। অতএব আশা করছি এই নোটগুলো পড়লে আপনাদের এই অসুবিধাটা প্রায় 80 to 90% দূর হয়ে যাবে। বাকিগুলো যখন আরও বেশি প্র্যাকটিস করবেন তখন ইনশাল্লাহ সব ক্লিয়ার হবে। অবশ্যই হ্যাঁ, এই ভিডিও যদিও SSC 26-এর জন্য, কিন্তু আশা করছি এই ভিডিও ভবিষ্যতের যত SSC ব্যাচ আসবে 26-এর পর 27, 28, 29 ইনশাল্লাহ সবার উপকার করবে। আমিও চেষ্টা করব আরও গুছিয়ে কীভাবে পড়ানো যায় সেই চেষ্টা করতে। ইনশাল্লাহ আগামী কোনো ভিডিওতে দেখা হচ্ছে। দোয়া রাখবেন সবাই, এবং যদি মনে হয় আপনাদের উপকার করছি, আপনাদের উপকার হবে, আমার কন্টেন্টগুলো ভালো হচ্ছে, প্লিজ সাবস্ক্রাইব বাটনে একটা ক্লিক করে রাখবেন সব নোটিফিকেশনের জন্য। যখনই ক্লাস আসবে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, এবং একটি লাইক দিয়ে রাখবেন। যদি আপনার প্রয়োজন হয় আপনি দেখবেন, না হয় আপনার বন্ধু, ছোট ভাই, এরকম কাউকে শেয়ার দিয়ে রাখবেন যাতে তার কিছু উপকার হয়। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে।